আজকে যেহেতু ফার্স্ট লেকচার আমরা হচ্ছে আগে একটু ওপি জিনিসটাকে একটু জানি, তারপর হচ্ছে আমরা ওপি ভিতরে কনসেপ্টগুলো করব। অলরেডি গতকালকে আপনাদের একটু ইনফর্মালে আমি একটু আইডিয়া দিয়েছিলাম। ওপি বেসিক্যালি ফুল ফর্ম হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। আমাদের কোর্সটার নাম হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। এটাকে আমরা শর্ট ফর্মে হচ্ছে ওওপি বলি। ল্যাঙ্গুয়েজটা আমরা আনি না কারণ এটা সব জায়গায় থাকে, সো ওওপি বলি। সো ওওপি বেসিক্যালি যে জিনিসটা যে এটা হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজের একটা টাইপ। এটা কিন্তু কোনো ল্যাঙ্গুয়েজ না বা স্পেসিফিক কোনো ল্যাঙ্গুয়েজ না, এটা হচ্ছে ল্যাঙ্গুয়েজের অনেকগুলো টাইপ থাকে, গতকাল বলছিলাম। এর মধ্যে একটা টাইপ হচ্ছে ওওপি। সো এই টাইপের ল্যাঙ্গুয়েজটা আমরা শিখবো। এর মধ্যে যে ল্যাঙ্গুয়েজটা আমরা অ্যাকচুয়ালি টার্গেটেড করে এখানে শিখবো সেটা হচ্ছে জাভা। জাভা ল্যাঙ্গুয়েজটা নিয়ে আমাদের হচ্ছে ফুল কোর্সটা থাকবে। এখন আমরা জাস্ট আউটলাইনটা দেখি যে আমরা কি কি শিখতেছি, এটা আমাদের কোন কোর্সে কি কভার করতেছে এটা একটু দেখব। সো এইখানে দেখেন আপনাদের একটা লেসন প্ল্যান দেওয়া হবে। আপনাদের এখনো পোর্টালটা অ্যাক্টিভ হয় নাই, আমি গতকালকে ট্রাই করেছিলাম। সো অ্যাক্টিভ হলে আমি হচ্ছে এইটা আপলোড করে দেব। সো এখানে একটু অবজেক্টিভ দেখে দেখতে পারবেন যে এখানে কোর্সের একটু ডেসক্রিপশন দেওয়া আছে যে আমরা আসলে কি করতে যাচ্ছি। আমরা এখানে যে জাভার যে মেইন থিমটা ওইটার উপর ফোকাস করবো, যেটা হচ্ছে ওপি বেসড। তারপর হচ্ছে কিছু কনসেপ্ট দেখবো, অ্যাবস্ট্রাকশন, এনক্যাপসুলেশন, পলিমরফিজম, ইনহেরিটেন্স। তারপরে এখানে বিভিন্ন জাভা কনসেপ্টগুলো ইমপ্লিমেন্টেশন, এই কোর্সের কাজগুলো হচ্ছে দেখবো। এটা হচ্ছে আমাদের এর মধ্যে এইটা হচ্ছে আমাদের মার্কস ডিস্ট্রিবিউশন। এটা হচ্ছে থিওরি, ল্যাব না কিন্তু ল্যাবেরটা হচ্ছে গতকালকে বলে দিয়েছিলাম। সো ল্যাবেরটা একটু ডিফারেন্স। এটা হচ্ছে থিওরি। থিওরিতে কি থাকবে? ক্লাস অ্যাটেন্ডেন্সে 10 মার্কস থাকবে, অ্যাসাইনমেন্ট অর প্রজেক্ট এই দুইটা মিলে হচ্ছে আপনাদের 10 মার্কস থাকবে, ক্লাস টেস্ট থাকবে। ক্লাস টেস্ট হচ্ছে 10 মার্কস। ক্লাস টেস্ট সাধারণত আমি দুইটা দিয়ে থাকি একদম মিনিমাম, বাট ম্যাক্সিমাম আমি 3টা থেকে 4টাও নিই। এটা নিলে সুবিধা কি, যদি আমি বেশি নিতে পারি তাহলে আপনাদের বেস্ট কাউন্ট করবে, বেস্ট কাউন্টে কমে আসবে। ধরেন আমি যদি দুইটা নিই, দুইটা থেকে হয়তো একটা বেস্ট কাউন্ট করবো। সো দুইটা থেকে যে কোনো একটা আমি বেস্ট নিই। যদি আমি 3টা নিই, 3টা থেকে বেস্ট কাউন্ট করবো একটা। যদি 4টা নিতে পারি, 4টা থেকে হচ্ছে 2টা বেস্ট নিয়ে এভারেজ করবো। সো এই ওয়াইজ হচ্ছে আমাদের আগে। সো বেশি নিতে পারলে আপনার আরো ভালো, আপনার এভারেজে মার্কিংটা একটা ভালো মার্কস চলে যাবে। যদি বেশি নিতে পারি তার মানে আপনার উপরে আপনার চান্স বেশি ভালো মার্কস পাওয়ার। আচ্ছা, নেক্সট মিড টার্ম এক্সাম অলরেডি আমরা জানি। আচ্ছা, আপনারা তো হচ্ছে সেকেন্ড সেমিস্টার, মিড টার্ম সম্পর্কে আইডিয়া নাই তেমন। সো মিড এক্সাম হচ্ছে আমাদের যে ফাইনাল এক্সাম দিয়েছেন না লাস্ট সেমিস্টারে, সেম ক্যাটাগরির একটা এক্সাম হয় যেটাতে 30 মার্কস থাকে। ওইখানে আমাদের 4টা কোশ্চেন থাকবে, 4টা থেকে 3টা অ্যান্সার করতে হবে। অ্যান্সার হচ্ছে আউট অফ 4। সো আউট অফ 4 আমাদের 3টা অ্যান্সার করতে হবে। ওই 3টাতে 10 মার্কস করে হচ্ছে 30 মার্কস হচ্ছে আপনাদের থাকবে। লাস্টে ফাইনাল অলরেডি জানেন, ফাইনাল হচ্ছে আপনাদের সেমিস্টার লাস্টে হবে। এখানে হচ্ছে 5টা কোশ্চেন থেকে 4টা কোশ্চেন আপনাকে দিতে হবে। এখানে হচ্ছে 40 মার্কস। সো এই টোটাল হচ্ছে আপনাদের 100 মার্কস একটা ডিস্ট্রিবিউশন, 100 মার্কস। ওকে, এইখানে আরো কিছু কনসেপ্ট আছে। এখানে কিছু কনসেপ্ট দেখতে পারবেন, সিএলও, পিএলও। এই ম্যাপিংটা আপনারা এখনো ফুললি বুঝবেন না, তারপর আমি একটু হিন্টস দেই অ্যাকচুয়ালি এই জিনিসটা কি আপনাদের বলতেছে। এটা হচ্ছে কোর্স লার্নিং আউটকাম। সিএলও মানে কোর্স লার্নিং আউটকাম, আর পিএলও মানে হচ্ছে প্রোগ্রাম লার্নিং আউটকাম। সো কোর্স লার্নিং আউটকাম কি, আপনি এই কোর্সে কি কি শিখতেছেন। আপনার যে 12 ইয়ার্সের কোর্স আছে, এই কোর্সটা একটা আউটকামে ডিভাইডেড। টোটাল 11 হচ্ছে আউটকাম থাকে। অর্থাৎ আপনি এই 8টা সেমিস্টারে যা শিখবেন এটাকে 11 টাইপে বা ক্যাটাগরিতে ডিভাইডেড আছে, যে আপনি 11 জিনিস বা 11টা জিনিস আপনি শিখবেন, 11 টাইপের জিনিস। এর মধ্যে এই কোর্সটা আপনার এই যে PLO 1, তারপর হচ্ছে 2, তারপর হচ্ছে 3, আর এখানে 5, এই কয়েকটা ক্রাইটেরিয়া আপনার পূরণ করে। এটা ডিপেন্ডস করতেছে কোন ক্রাইটেরিয়া কোনটা। আর কোর্স লার্নিং এর মধ্যে হচ্ছে আপনাদের আবার 4টা টাইপ থাকে, যে কোন টাইপটা হচ্ছে কি কি কভার করে। সো এটা অ্যাকচুয়ালি আপনার কোর্স, আপনার প্রোগ্রামে কোন ক্যাটাগরিগুলো কভার করতেছে, আউটকামগুলো কি পাচ্ছেন, ওইটা হচ্ছে একটা ম্যাপিং করে দেওয়া আছে। যদি মোটামুটি আপনারা বলতে চান, আমি আরেকটু ডিভাইড যদি করি, এই সিএলও 1 বলতে বোঝায় যে জিনিস, যে আমরা ডিরেক্ট ডেসক্রিপটিভ যে জিনিসগুলো বলি। সাপোজ ধরেন একটা কোশ্চেন থাকে, হোয়াট ইজ ওপি। এটা হচ্ছে কি, আপনি ডিরেক্ট আমার থেকে লার্নিং করতেছেন। এটা হচ্ছে সিএলও 1, অর্থাৎ কোর্স আউটকামের ফার্স্ট থিং। সেকেন্ডটা হচ্ছে আপনাকে একটু ডিফাইন করতে বলা হয় যে আপনি ওপি জিনিসটা সম্পর্কে জানেন। এটা একটু ধরেন একটা কোশ্চেন আসলো যে
আমরা ওপি কেন বেটার বলতেছি এই টাইপের একটা কোশ্চেন। সো এই কেনর অ্যান্সার বা কেন টাইপের অ্যান্সারগুলো এই ডেফিনেশনগুলো আপনি হচ্ছে সিএলও কিউ টাইপের ক্যাটাগরিতে হচ্ছে ডিভাইড করা হয়। সিএলও 2 টাইপটা এই টাইপের কোশ্চেনগুলো থাকে। নেক্সট যেটা থাকে সেটা হচ্ছে আপনি যে প্রোগ্রামগুলো শিখেন এই প্রোগ্রামগুলো একদম হচ্ছে সিএলও 3 তে হচ্ছে একদম ডিরেক্ট থাকে। ধরেন আপনি এখান থেকে কোর্সে একটা প্রোগ্রাম শিখলেন, যে প্রোগ্রামে আপনি হচ্ছে সাপোজ ধরেন আপনি ইভেন নাম্বার দিয়ে কোনো একটা প্রোগ্রাম করতে চান, আপনি এখন পারেন না সব বুঝবেন না এখানে কোর্স। ধরেন আপনি এসকিউএল ইভেন নাম্বার একটা করে আসছেন বা ফাইন্ড আউট লার্জেস্ট নাম্বার এবং 3 এরকম একটা কোশ্চেন করে আসছেন। ওইটা ডিরেক্ট আপনাকে একটা কোশ্চেন দেওয়া হবে, ওইটা আপনি পারেন কি। সো ওইটা যদি কমপ্লিট করতে পারেন ওইটা হচ্ছে এই সিএলও 3 টাইপের হচ্ছে এক্সাম্পল। এন্ড সিএলও 4 এর মধ্যে যে জিনিসটা হয় যে আপনি এই যে কোডগুলো শিখে আসতেছেন এখন পর্যন্ত যে জিনিসটা শিখে আসছেন এর প্রাসঙ্গিক আপনি কোনো একটা নতুন কিছু করবেন, নতুন কোনো একটা কোশ্চেন থাকবে যেটা আপনি অলরেডি পড়ে আসেন না কোথাও। সামহাউ ধরেন আপনি ইভেন অড শিখে আসছেন, আপনাকে ইভেন অর্ডের সাথে প্রাইম নাম্বার হচ্ছে বের করে দেওয়া হবে। সো দুইটার কম্বিনেশন করে একটা নতুন কোনো একটা কোড আপনাকে করতে বলা হচ্ছে। সো ওই সিএলও 4 হচ্ছে ওই টাইপের যে আপনি নিজের ক্রিয়েটিভিটি দিয়ে কিছু একটা করবেন বা কিছু একটা কোশ্চেন আসবে যেটা আপনাকে বেসিক ডিরেক্ট করে দেওয়া থাকবে না কোথাও বা কোথাও নাই স্লাইডে বা বইতে, আপনাকে নিজে থেকে ওইটা চিন্তা করে বের করতে হবে এই টাইপের কোশ্চেন। সো এই 4টা ক্যাটাগরির হচ্ছে আমাদের আউটকাম থাকে। এই সবগুলো আউটকাম বা পুরো 11টা ক্যাটাগরি প্রোগ্রামকে কোনো না কোনো ভাবে হচ্ছে স্যাটিসফাই করে। সো এটা এক এক কোর্সে এক এক রকম ভাবে দেখি। জাস্ট এটা একটা ম্যাপিং আপনাদের জানাই দিলাম, এর বাইরে কিছু না। এইগুলো হচ্ছে আমাদের টপিক। আমরা হচ্ছে আমাদের এই পুরো কোর্সটাতে কি কি শিখবো এইখানে মোটামুটি এইটা তেমন একটা চেঞ্জ হয় না, আমাদের যদি কোনো প্রবলেম না হয়। 7 উইকস পর্যন্ত হচ্ছে আমরা লার্নিং করি, সরি 8 উইকস পর্যন্ত 7 উইকস পর্যন্ত আমরা লার্নিং করি। 8 উইকস একটা রিভিউ হয়, ক্লাস টেস্ট 2 হয় আর মিড টার্ম শুরু হয়ে যায় 8 উইকসের মধ্যে। সো 8 উইকস পরে আপনার হচ্ছে মিড টার্ম পেয়ে যাবেন। এটা অফিশিয়ালি তেমন একটা চেঞ্জ হয় না, হয়তো 1 সপ্তাহ বা 2 সপ্তাহ এই সেদিক হয়ে থাকতে পারে। এটা ডিপেন্ডস করে আপনাদের কিছু সিচুয়েশনের উপর। যেমন লাস্ট সেমিস্টারে আমরা দেখতেছিলাম কিছু আন্দোলন বা প্রচেষ্টার জন্য আমাদের একটু শিডিউলটা একটু চেঞ্জ হয়ে গেছে। সো এই টাইপের শিডিউল একটু চেঞ্জ হতে পারে, বাট নর্মালি এই টাইপের এর মাধ্যমে আমরা হচ্ছে এইখানে যে কোর্সগুলো শিখবো। সাপোজ আপনি ফার্স্টে যে 3টা উইকে শিখবেন, তারপরে উইকে আমরা কি করবো একটা ক্লাস সিস্টেম। নেক্সটে আপনি বাকি যে উইকগুলো আছে 3টা উইক 3টা বা 4টা উইক ওইটাতে যেগুলো শিখবেন সেটা একটা ক্লাস টেস্ট হবে পরে, আর এখানে একটা রিভিউ ক্লাস হবে, দেন আপনাদের উইকটা। তারপরে আপনাদের এইখান থেকে ফাইনালের শুরু, ফাইনালও সেম 3 to 4 উইকসের মধ্যে আরেকটা ক্লাস টেস্ট হবে, আর লাস্টে হচ্ছে কি আপনার সেমিস্টার ফাইনাল। সো আমি সাধারণত ট্রাই করি 3টা বা 4টা নেওয়ার জন্য, বাট মিনিমাম আমি হচ্ছে 2টা ক্লাস টেস্ট আপনাদের দিব। নর্মালি হয়তো মিডের আগে একটা নেওয়া হয়, মিডের পরে ফাইনাল আগে একটা নেওয়া হয়, বাট আমি ট্রাই করি 3টা অ্যাটলিস্ট নেওয়ার জন্য। 3টা নিলে আপনাদের সুবিধা হবে, 3টা নিলে আপনার এখান থেকে বেস্ট ওয়ান কাউন্ট হবে। স্যার মিডটার্ম কি ক্রিসমাসের আগে শুরু হবে না ক্রিসমাসের পরে? মেবি ডিসেম্বরের 20 থেকে শুরু হবে 20, সো মেবি ক্রিসমাসের আগে। ক্রিসমাসের আগে শেষ হবে, আর একদিনে কি একটা এক্সাম হবে নাকি একদিনে? এটা রুটিনসের উপর বলা যাচ্ছে, এটা আমি আসলে এটার অফিসিয়াল এখনো আমি একাডেমিক ক্যালেন্ডারটা দেখিনি, আমি একটু দেখে জানাতে পারবো। আপনাদের দেওয়ার কথা না, ক্যালেন্ডার তো মনে দিয়ে দিচ্ছে আপনাদের একাডেমিক ক্যালেন্ডার দেওয়া হচ্ছে, আমার ঠিক খেয়াল নাই, খেয়াল করিনি, বাট মিড আপনাদের ডিসেম্বরের লাস্টের দিকে শুরু হবে, এইটুকু আমি জানি। বলতে পারতেছি না, লাস্ট টাইম মনে হয় শেষ হয় না, লাস্ট টাইম মনে হয় ক্লাস ছিল অথবা এক্সাম ছিল, কিছু একটা ছিল। আমার যতটুকু মনে করে যে লাস্ট টাইম আমি 1 তারিখেও এখানে এসে ক্লাস করছি বা এক্সাম দিয়েছি, যতটুকু মনে করে। তারপর দেখা যায়, কারণ এইগুলো একটু আপনাদের সেমিস্টার যেহেতু আগের সেমিস্টারে একটু চেঞ্জ আসছে, সব সেমিস্টারে একটু টুকটাক প্রভাব পড়বে। একদম অফিসিয়ালি যেভাবে বলতেছিলাম ওইভাবে হয়তো একটু নাও চলতে পারে, তো 1 উইক বেশি হতে পারে, এটা ডিপেন্ডস করে। আমার ক্লাস স্টার্ট হতে দেখলি হয়ে গেছে। হ্যাঁ, ওইটার জন্যই বললাম যে অফিসিয়ালি কিছু আপনাদের শিডিউল একটু চেঞ্জ হতে পারে, 1 উইক আগে আসতে পারে বা পরে, আগে আসার চান্স নেই, একটু পরেও যেতে পারে। আচ্ছা, এইটাই হচ্ছে মোটামুটি আমাদের এখানে যত টপিক আছে সবগুলো টপিক হচ্ছে আমরা এগুলো দেখবো, এর বাইরে টপিক নাই। মোটামুটি এগুলো হচ্ছে দেখে আমরা আমাদের কোর্স কমপ্লিট করবো। এই লেসন প্ল্যানটা হচ্ছে আমি দিয়ে দিব। হ্যাঁ, এই লেসন প্ল্যানটা আমি দিয়ে দিব, এখানে কিছু চেঞ্জ হতে থাকতে পারে। সাধারণত আমরা এই পলিমরফিজম পর্যন্ত টপিকটা নিয়ে আসি, সো পলিমরফিজম পর্যন্ত আমাদের মিডের আগে পর্যন্ত থাকবে। পলিমরফিজমে
আগ পর্যন্ত হচ্ছে মিড থাকবে, আর এরপর থেকে হচ্ছে আমরা ফাইনাল শুরু করব। কারণ কোশ্চেন আছে এই ব্যাপারে না থাকলে চলে না। আমরা একটু ওবির কনসেপ্ট আগে বুঝি। আমাদের কোর্স ওবি এটা অ্যাকচুয়ালি কি জিনিস আমরা জানি। লাস্ট ক্লাসে একটু যারা আসছেন তারা তো জানেন অলরেডি, আমি হচ্ছে আপনাদের ল্যাঙ্গুয়েজের তিনটা টাইপ দেখাইছিলাম। যারা একটু বুঝছেন আবার একটু বলি যে আমরা যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করি আমাদের এই কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এ বা কম্পিউটার সায়েন্সে, এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বেসিক্যালি থ্রি টাইপস। সো ফার্স্ট ওয়ান ইজ লো লেভেল ল্যাঙ্গুয়েজ, লো লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। Second one is যারা ছিলেন তারা SQL বলতে কিছু নাই, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, অ্যাসেম্বলি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। প্রোগ্রামিংটা আমি আর দেখলাম না। আর লাস্ট ওয়ান হচ্ছে হাই লেভেল প্রোগ্রামিং। সো এই তিনটা টাইপ হচ্ছে আমাদের ল্যাঙ্গুয়েজ থাকে। এর মধ্যে এইটা হচ্ছে আমাদের মেশিনকে কমান্ড দেওয়ার জন্য আমরা ইউজ করি, মেশিনে যায়, যেটা হচ্ছে 0 আর 1 বুঝতে পারে। এইটা হচ্ছে আমরা হচ্ছে প্রসেসরকে দিয়ে দিলে এইটা কমান্ড একটু অন্যরকম দেখতে। এটার উপর আপনাদের ডেডিকেটেড একটা কোর্স আছে যেটা আপনারা পরে শিখবেন। ধরেন এইটা একটা ডেফিনিশন। এইটা হচ্ছে বেসিক্যালি আমরা শিখি, যার মধ্যে আরো তিনটা টাইপ আছে। ফার্স্ট ওয়ান হচ্ছে নো স্ট্রাকচার ল্যাঙ্গুয়েজ, তারপর হচ্ছে স্ট্রাকচার, লাস্ট ওয়ান হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড। এইটার একটা ডেফিনিশন মেবি আমরা সামনেই পড়বো একটু পরে। আমি জাস্ট একটু আইডিয়া দিই। ফার্স্টে ওপির আইডিয়া না দিলে আপনি একটু বুঝবেন। সো এই তিনটা টাইপ হচ্ছে আমরা হাই লেভেল শিখি। এখন পর্যন্ত আমরা হাই লেভেলই ছিলাম, আমরা লো লেভেল বা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ এখন দেখি না। এই জন্যই আমাদের অনেকে নাও জানা থাকতে পারে, যেহেতু আমরা একদম সেমিস্টারের মাত্র সেকেন্ড সেমিস্টার আছি। সো এই স্ট্রাকচার ল্যাঙ্গুয়েজের আমরা একটা ভ্যারিয়েন্ট শিখে আসছি, সেটা হচ্ছে SQL। আর আমরা ওপির যে ভ্যারিয়েন্ট এগুলো শিখবো সেটা হচ্ছে জাভা। সো জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা আমরা একটু শিখবো। এখন আসি যে ওপি কি জিনিস। আচ্ছা, এই হাই লেভেল ল্যাঙ্গুয়েজটা হচ্ছে বেসিক্যালি ইংলিশ ল্যাঙ্গুয়েজের মতো অনেকটা, বাট এটার মধ্যে কিছু সিনট্যাক্স আমরা অ্যাড করি। ওই সিনট্যাক্স ওয়াইজ কাজ করে, বাট সিনট্যাক্সগুলো দেখতে ইংলিশ ওয়ার্ড বা ইংলিশ ল্যাঙ্গুয়েজের মতো সেন্টেন্সের মতো। এর মধ্যে তিনটা ডিভাইড থাকে। একটা হচ্ছে নো স্ট্রাকচার, মানে তার কোনো স্ট্রাকচার নাই বা সে কোনো স্ট্রাকচার মেইনটেইন করে না, একটার পর একটা কোড আপনি লিখতেছেন, সে কোনো ফরম্যাট ইউজ করতেছে না। নেক্সট হচ্ছে স্ট্রাকচার, যেমন আপনারা মেইন ফাংশন একটা স্ট্রাকচার মেইনটেইন করেন। আর যদি ইউজার ডিফাইন্ড ফাংশন হয় তাহলে আপনারা হয়তো ইউজার ডিফাইন্ডের জন্য একটা নেম দিচ্ছেন, এখানে একটা প্যারেন্থেসিস বা আপনারা স্কোপ ক্রিয়েট করতেছেন, এখানে কিছু লিখতেছেন। দেন হয়তো আপনি আরেকটা হচ্ছে গিয়ে ব্লক ইউজ করতেছেন ওই ফাংশনের মধ্যে। সো এরকম করে আমরা স্ট্রাকচার হয়েছে এটাকে কি করছি, ডিজাইন করে কাজ করি। সো এটা হচ্ছে স্ট্রাকচার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। লাস্ট ওয়ান হচ্ছে ওপি বা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। সো অবজেক্ট ওরিয়েন্টেড মানে হচ্ছে সে অবজেক্টকে নিয়ে কাজ করবে। অবজেক্ট যদি আমি বলতে চাই তাহলে হচ্ছে একটা গ্রুপকে বলা হয়, ছোট একটা গ্রুপ। এই গ্রুপকে নিয়েই হচ্ছে সে কাজ করে। এখন আমরা চলেন যে এই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর ওয়ান বাই ওয়ান পার্টে যাই। সো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর ফার্স্ট দুইটা ক্রাইটেরিয়া আছে। সেই ফার্স্ট ক্রাইটেরিয়া, ফার্স্ট ওয়ান ইজ ক্রিয়েটিং অবজেক্ট। তার মানে আমি বলছিলাম যে অবজেক্ট হচ্ছে একটা গ্রুপের মতো। এই অবজেক্টটা আমাদের ক্রিয়েট করা লাগবে, ক্রিয়েট করে কাজ করা লাগবে। অর্থাৎ এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আমি যত কাজই করব সবগুলোর মেইন ফোকাস থাকে অবজেক্ট ক্রিয়েট করে কাজ করা। নেক্সট ওয়ান ইজ কন্টেইন বোথ ডাটা এন্ড মেথডস। এর মধ্যে কিছু ডেটা থাকবে আর কিছু মেথডস থাকবে। মেথডস বলতে যে জিনিসটা বোঝায় সেটা হচ্ছে আমরা ফাংশন করে আসছি না, ফাংশনটাই বেসিক্যালি এখানে মেথড, আর কিছু না। আমরা যখন স্ট্রাকচারড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ করি তখন আমরা এটাকে বলি ফাংশন, আর যখন আমরা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর কাজ করি তখন এটাকে আমরা বলি হচ্ছে মেথড। সো এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আমাদের হচ্ছে কিছু ফাংশনস থাকবে আর কিছু মেথডস থাকবে। সরি, ভুল বলছি, কিছু ডেটা থাকবে আর হচ্ছে কিছু মেথডস থাকবে। মেথডস মানে আমাদের এই ফাংশনের মতো যেগুলো কাজ করে। সো এই ডেটা আর মেথডস নিয়ে হচ্ছে আমরা কাজগুলো করব ওয়ান বাই ওয়ান।
এখন যে জিনিসটা বলছে যে আমরা অলরেডি তো স্ট্রাকচার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখে আসছি, কিন্তু আমার এই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংটা কেন দরকার? Why should we use object oriented programming in our language or programming projects or developing softwares? So these are the advantages why we should use OOP language. First one is faster and easier to execute. Java programming language ta dekben ekটু faster but not like C or C sharp. C sharp or C থেকে একটু slower, but faster কোন হিসেবে যখন আপনি লার্জ নাম্বার অফ জিনিস নিয়ে কাজ করবেন তখন C এর যে ট্র্যাকিং করতে অনেক বেশি টাইম লাগে, ওই দিক থেকে জাভা আবার হচ্ছে ফাস্টার। সো এটা যখন আপনি বড় বড় প্রোগ্রাম করবেন তখন বা ওয়েব বেস প্রোগ্রাম যখন করবেন, এই কোর্সে লাস্টের দিকে আমরা করব, তখনই বুঝতে পারবো যে আমাদের ফাস্টার কেন আমরা বলতেছি, কারণ সহজে ওইটা হচ্ছে গিয়ে এক্সিকিউট হয় আর খুব ফাস্ট এক্সিকিউট হয়। সেকেন্ড ওয়ান ইজ প্রোভাইডস আ ক্লিয়ার স্ট্রাকচার অফ ফর দ্য প্রোগ্রাম। সো এই প্রোগ্রামে আমরা দুইটা জিনিস ইউজ করব, একটা হচ্ছে ক্লাস এন্ড অবজেক্ট। অবজেক্ট মোটামুটি আমরা বুঝতেছি যে এটার মধ্যে অবজেক্টের মধ্যে কিছু ডেটা থাকবে বা কিছু মেথডস নিয়ে আমরা কাজ করব, অবজেক্টের ভিতরে কিছু একটা থাকবে। সো এই অবজেক্টের ভিতরে কিছু ডেটা আর মেথডস থাকবে, আর এই পুরো অবজেক্টটা থাকে একটা ক্লাসের মধ্যে, যেটা আমরা ওয়ান বাই ওয়ান শিখব। এই ক্লাসগুলো খুব ওরিয়েন্টেড বা স্ট্রাকচারড ওয়েতে হচ্ছে ডিজাইন করা থাকে, অর্থাৎ আপনি খুব ইজিলি এটাকে দেখে বুঝতে পারবেন যে এই অবজেক্টটা এখান থেকে কাজ করতেছে, অন্য আরেকটা অবজেক্ট অন্য জায়গা থেকে কাজ করতেছে। Third one helps to keep the Java code dry. Dry means do not repeat yourself. So এইখানে একটা খুব সুন্দর কনসেপ্টের কথা বলা আছে যে আমি রিপিট করব না একই কোড বারবার। সো জাভাতে আমি যখন এই অবজেক্ট ক্রিয়েট করে কাজ করি, অবজেক্ট বেসিক্যালি যখন আমরা ইমপ্লিমেন্ট করা শিখব তখন একটু বেশি ক্লিয়ার হবো। জাস্ট এখন আমরা এইটুকু মাথায় রাখি যে অবজেক্ট ক্রিয়েট করার মাধ্যমে এই অবজেক্টের মধ্যে যে ডেটা আর মেথডসগুলো আমরা রাখবো, এটাই আমরা বারবার অবজেক্ট ইউজ করে কাজ করতে পারবো। তার মানে আমি একটা ডেটা আর মেথড যদি অবজেক্টের মধ্যে রেখে দেই, তাহলে এটা আমি যতবার আমার কোডে চাবো ইচ্ছা করলে আমি ইউজ করতে পারবো ডিফারেন্সিয়েট করে। কিভাবে করবো এটা পরে দেখবো, বাট আপনি চাইলে আমরা ইউজ করতে পারবো। সো এটাতে আমাদের কি হচ্ছে, এই যে কোডটা বারবার আমাকে রিপিট করা লাগছে না। বাট সিতে যদি চেঞ্জ করেন, সিতে যদি দেখেন যে আমি যদি একটা ডেটা নেই, ডেটা নিয়ে কিছু কাজ করি, ওই ডেটাটা নিয়ে আবার যদি অন্যভাবে কাজ করতে চাই, আপনি কিন্তু কি করতে হয়, আরেকটা হয়তো ডেটা ইউজ করতে হয়। যেমন সাপোজ ধরেন আপনি ইন্টিজার ভ্যারিয়েবল ইন্ট i ইকুয়াল টু আপনি 10 দিচ্ছেন। এখন পরবর্তীতে আপনি যদি এইটারই আরেকটা ভ্যারিয়েশন ইউজ করতে চান, আপনাকে কি করতে হবে, ইন্টিজার আরেকটা টাইপের ভ্যারিয়েবল নিয়ে এটাতে কাজ করতে হবে। বাট এইখানে অবজেক্ট যদি আমরা ক্রিয়েট করে ফেলি, তাহলে সেম অবজেক্ট দিয়ে আমি ওই কাজটা আবার করতে পারবো। সেটাকেই বলতে হচ্ছে ডু নট রিপিট ইয়োরসেলফ। সো নিজেকে সে রিপিট করে না, এই কারণে এই কোডটা কি হয়, easier to maintain, modify and debug. Maintain কি, আমি সহজে দেখে বুঝতে পারি যে কোডে কি প্রবলেম আছে, কোডে কোনো সমস্যা আছে কিনা, কোডটা কোথায় প্রবলেম হতে পারে, কোথায় ঠিক আছে, কোথাও কোনো প্রবলেম অ্যারাইজ করতেছে কিনা। মডিফাই কি, আমি চাইলে যে কোনো জায়গায় চেঞ্জ করতে পারি, খুব ইজিলি আমি ট্র্যাক করতে পারি যে আচ্ছা এই জায়গায় আমি এই কাজটা করে এসেছি, সো এটা আমি চেঞ্জ করলে বাকি সব জায়গায় চেঞ্জ হয়ে যাবে। আর ডিবাগিং জিনিসটাকে আপনারা বুঝেন, ডিবাগিং কি জিনিস? ডিবাগিং হচ্ছে স্যার কোডের মধ্যে কোনো সমস্যা থাকলে ওটা আইডেন্টিফাই করে ইয়ে করে। হ্যাঁ, কাছাকাছি অনেকটা বলা যায়, বাকি কেউ জানেন? ডিবাগিং বেসিক্যালি হচ্ছে ম্যানুয়াল টেস্টিং করা। ম্যানুয়াল টেস্টিং নাম শুনছেন? ম্যানুয়াল টেস্টিং, এই ম্যানুয়াল টেস্টিংটা বেসিক্যালি যে কাজটা করে, ধরুন আমি একটা প্রোগ্রাম করলাম, এই প্রোগ্রামের প্রতিটা লাইনে কি কাজ হচ্ছে, প্রতিটা লাইনে আমার কি চেঞ্জেসটা আসছে ওই জিনিসটা। ধরেন আপনি একটা প্রোগ্রাম করলেন, আমি একটু সি লিখতেছি, আমি আর জাভায় যাচ্ছি না, যেহেতু আপনার সি ভালো বুঝেন। এখন জাভা যখন আমরা বুঝতে পারবো, ও কনসেপ্ট বুঝবো, তখন আমরা হচ্ছে কাজ করবো। ধরেন এরকম একটা প্রোগ্রাম আছে, সো এই প্রোগ্রামের প্রথম লাইনে কি হচ্ছে, আপনি একটা মেইন ফাংশন ক্রিয়েট করছেন, তারপরের লাইনে আপনি কি করলেন, আপনি সি এর ভ্যালু কি 10 দিচ্ছেন, তারপরের লাইনে আপনি কি সি এর ভ্যালু চেঞ্জ করে 12 দিয়ে দিচ্ছেন, 10 প্লাস 2 করে 12 এটা দিয়ে দিচ্ছেন, তারপরের লাইনে আপনি কি সি এর ভ্যালুটা প্রিন্ট করলেন। এই যে আপনি লাইন বাই লাইন একটা কি ট্রেসিং করতেছেন না, যে কোন লাইনে কোনটার ভ্যালু কি ছিল, কোন ভ্যারিয়েবলের ভ্যালু কি ছিল, সে কি করতেছে, এই ট্রেসিংটাকে আমরা যখন খাতায় কলমে লিখি তখন হচ্ছে আমরা বলি এটাকে ম্যানুয়াল ট্রেসিং। আর যখন আমরা হচ্ছে সফটওয়্যারের মাধ্যমে এই ট্রেসিংটা করি তখন আমরা বলি হচ্ছে ডিবাগ করা।
সো আমি যখন নিজে বের করতেছি প্রতিটা লাইন বাই লাইন চেক করে যে এখানে কি কাজ হচ্ছে, কোনো ভ্যালু চেঞ্জ হচ্ছে কিনা, ওইটা আমরা সফটওয়্যারের মাধ্যমে ভ্যালুগুলো দেখতে পারি বা চেঞ্জেসগুলো দেখতে পারি। সো ওই চেঞ্জেসগুলো যখন আমরা লাইন বাই লাইন দেখি সেটাকে আমরা বলি হচ্ছে কোড ডিবাগ করা বা ডিবাগিং। এটা কেন করা হয়? ধরেন আপনি খুব বড় একটা লাইনের কোড করলেন, আপনি জানেন যে কোনো একটা সমস্যা হয়ে গেছে, আউটপুটটা আপনার মন মতো আসতেছে না বা আপনি যেভাবে চাচ্ছেন সেই ওয়াইজ আসতেছে না। সব তখন কি করতে হয়, প্রতিটা লাইন বাই লাইন আপনাকে এক্সিকিউট করে ভ্যালুগুলো ট্র্যাক করতে হয় যে এই ভ্যালুটাতে কি আসতেছে, এটা কি ঠিক ভ্যালু আসতেছে না ভুল ভ্যালু আসতেছে। ধরেন আপনি চাচ্ছেন এখানে 12 আসবে বা এই রেজাল্ট আসবে, এই রেজাল্ট কি ঠিক মতো চেঞ্জ হলো কিনা, আপনি কি ক্লাসের জায়গায় মাইনাস দিয়ে দিলেন কিনা ভুলে, বা অন্য কোনো চেঞ্জেস চলে আসতেছে কিনা, এইগুলো আপনি ট্র্যাক করেন। সো এটাকে বলা হয় ডিবাগিং। সো যেহেতু ওপিটা খুবই স্ট্রাকচারড ওয়েতে ডিজাইন করা থাকে, যেটা আমরা আস্তে আস্তে দেখব, সেই কারণে আমাদের এই ডিবাগিং করাটা ইজিয়ার হয় অন্যান্য ল্যাঙ্গুয়েজ থেকে। মানে অন্যান্য ল্যাঙ্গুয়েজ বলতে দুইটা ল্যাঙ্গুয়েজ থেকে, একটা হচ্ছে নো স্ট্রাকচার। নো স্ট্রাকচারটা তো খুব কঠিন, কারণ তার কোনো স্ট্রাকচার নেই। স্ট্রাকচারটা একটু ইজিয়ার, বাট তার থেকেও ইজিয়ার হচ্ছে ওপি। আমরা আস্তে আস্তে এই দেখতে পাবো। Last one makes it possible to create full reusable applications with less code and shorter development time. So already আমরা এটার একটা পার্ট করে আসছি যে DRY, do not repeat yourself. So যেহেতু আমার রিপিট করা লাগতেছে না, এই কারণে আমি যদি এই অ্যাপ্লিকেশনটা একবার ক্রিয়েট করে ফেলি, তাহলে ওই সেম যে আমার প্যাটার্ন আছে সেটা ইউজ করে আমি অন্যান্য অ্যাপ্লিকেশন আবার ক্রিয়েট করতে পারবো। ধরুন আপনি একটা অ্যাপ্লিকেশন বিল্ড করে ফেলছেন, সেই প্যাটার্নটা আপনি কপি করে আরেক জায়গায় ইউজ করে জাস্ট আপনার যে ভ্যারিয়েবলগুলো চেঞ্জেস আসবে, ওই ভ্যারিয়েবলগুলো চেঞ্জেস করে আপনি খুব সহজেই রিইউজেবল অ্যাপ্লিকেশন ইউজ করতে পারবেন। অর্থাৎ আবার সেম ইউজ করার জন্য যে অ্যাপ্লিকেশন, এটাকে আপনি ইউজ করতে পারেন। এটার জন্য কি হয়, ডেভেলপমেন্ট টাইমটা হচ্ছে খুব কম হয়। কেন হয়? কারণ যেহেতু আমরা এটাকে খুব অর্গানাইজড ওয়েতে ডিজাইন করতেছি, এই কারণে আমি শর্টার টাইমে হচ্ছে ডেভেলপ করতে পারি। এইটাকে কোশ্চেন আসছে গেল? তাহলে আমরা একটু দেখি। সো এই এখন আমরা যে জিনিসটা দেখবো যে ওপি মেইন দুইটা অ্যাসপেক্টস দেখবো, অর্থাৎ দুইটা পিলার বলতে পারেন, যে এইটার উপর ডিপেন্ডস করে ওপি কনসেপ্টটা হচ্ছে আমাদের বেসিক্যালি কাজ করে। ফার্স্ট ওয়ান ইজ ক্লাস এন্ড সেকেন্ড ওয়ান ইজ অবজেক্টস। সো ক্লাস এন্ড অবজেক্টস আর দ্য plays vital role in our OP language. এখন আমরা দেখি ক্লাস কি জিনিস। ক্লাস কিন্তু আমাদের এই ক্লাস না, সবাই ভাইবেন না যে আমরা স্টুডেন্ট আসছি, সবাই বসছি এবং ওপিতে মনে হয় ভ্যারিয়েবলগুলো কোথাও বসে থাকে, ওরা হচ্ছে ক্লাস। কাইন্ড অফ সিমিলার, আপনি যদি চিন্তা করেন কাইন্ড অফ সিমিলার, বাট একটু যেহেতু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, সো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ওয়াইজে একটু ডিফারেন্ট আছে। ক্লাস a way of organizing information about a type of data, so a programmer can reuse elements when making multiple instances of the data. আগে বলেন ইনফরমেশন আর ডেটার মধ্যে ডিফারেন্স জানেন আপনারা? বলেন। ইনফরমেশন যেটা দরকারি আর ডেটা যেটা দরকারি, যেটা ধরেন স্পেসিফিক। আপনি এখানে বসে আছেন, কেউ একজন বললো যে গ্রামের ওই জেলার ওইখানে একটা মাছ মারা গেছে, এটা তো আপনার কোনো দরকার নাই, এটা কি ইনফরমেশন না ডেটা? ডেটা কেন দরকার নেই, আপনার দরকার নেই, কিন্তু ওই যে ওইখানে যে মাঝিটা বসে আছে তার দরকার আছে। আমার জন্য ইনফরমেশন ইনফরমেশন বাট এখানে যে প্রত্যেকটা ওয়ার্ড ইনক্লুড ডেটা না, এরকম না। আগেও ইনফরমেশন আর ডেটার মধ্যে যে ডিফারেন্সটা আছে সেটা হচ্ছে, ফার্স্ট ডিফারেন্স হচ্ছে ইনফরমেশন কোন একটা ভ্যালিড মিনিং আপনাকে হচ্ছে প্রেজেন্ট করবে, অর্থাৎ ইনফরমেশনের বিহাইন্ড আপনি যাই পাবেন সেটা হচ্ছে কোন একটা মিনিংফুল কোনো কিছু পাবেন। বাট ডেটা আপনার যে কোনো কিছু থাকতে পারে, যে কিছু বলতে আপনি ধরেন একটা লিখলেন পাখি, তারপরে লিখলেন আকাশ বাতাস ঘুমায় পড়ে আছে, এই পুরোটা একটা সেন্টেন্স, আর আপনার কাছে এটা কোনো মিনিংই নেই, মানে এটার কোনো মানে বোঝায়, এটা কোনো মানে, বাট এটা কিন্তু একটা ডেটা। এখানের মধ্যে কতগুলা ডেটা আছে বলতে বোঝাচ্ছে যে কিছু জিনিস আছে যেগুলো হয়তো ইউজফুল কাজে লাগবে, বাট এটা কোনো মিনিং সে আপনাকে প্রেজেন্ট করতেছে না। বাট ইনফরমেশন যখনই আসবে তার মানে সে একটা মিনিংফুল আপনাকে কিছু একটা দিবে। ওয়েদার হইতে পারে আপনার জন্য মিনিংফুল অথবা তার জন্য মিনিংফুল, আপনার জন্য না হলেও যদি কোনো মিনিং সে নিয়ে আসে বা প্রেজেন্ট করে সেটাই ইনফরমেশন। আপনার কথাটা ছিল যে আমি আমার কাছে হচ্ছে এটা ইনফরমেশন না, আমার কাছে ডেটা, বাট ওনার কাছে ইনফরমেশন, বাট এরকম না। যদি কোনো মিনিংফুল রিপ্রেজেন্টেশন হয় তাহলেই সেটা হচ্ছে ইনফরমেশন, আর যদি মিনিংফুল রিপ্রেজেন্টেশন না হয় তাহলে সেটা হচ্ছে ডেটা। কারণ
ডেটাতে আপনি যে কোনো কিছু রাখতে পারেন। আপনি চাইলে ডেটার মধ্যে হচ্ছে কতগুলো স্টার রাখতে পারেন, এইগুলো স্টার 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 এরকম বসা রাখতে সমস্যা নেই। স্টার আছে, স্টার মানে কি ক্যারেক্টার না আমরা জানি না, সে কতগুলো ক্যারেক্টার থাকবে, বাট এটার কি কোনো মিনিং আছে? এখন আমার কাছে কোনো মিনিং নেই, বাট স্টিল এটা কিন্তু ডেটা। বাট যখন আমি স্টারের জায়গায় এখানে লিখবো যে দিস ইজ স্টার, সো এইটা একটা মিনিং প্রেজেন্ট করতেছে। আচ্ছা এটা হচ্ছে একটা স্টার। বা এখানে যদি আমি ডেটার মধ্যে রাখি যে x is equal to 10, ধরেন 10 রাখলাম, তার মানে সে একটা মিনিং করতেছে যে x এর ভ্যালু হচ্ছে 10। সো এইটাই হচ্ছে বেসিক্যালি ডেটা আর ইনফরমেশন। সেই হিসাবে যদি একটা মোর্স কোড লেখা থাকে, মোর্স যে কোডটা আপনি বুঝেন আমি বুঝি না, এখন আপনার কাছে এটা ইনফরমেশন আমার কাছে ডেটা হয়ে গেল। আপনি যদি মোর্স কোডের জিনিসটা দেখেন, এখানে কি বলা থাকে? এনক্রিপ্টেড ডেটা। এখানে কিন্তু এনক্রিপ্টেড ইনফরমেশন কোথাও বলা থাকে না, বা এনক্রিপ্টেড যদি আপনি বলেন ওয়েব স্ট্রিং বলার সময় আপনি জানি না ওয়েব নিয়ে কাজ করছেন কিনা, ওইখানেও কিন্তু এরকম এনক্রিপ্টেড অবস্থায় থাকে আপনি স্ট্রিংটা যাতে কেউ ট্র্যাক করতে না পারে। সো এই মোর্স কোডটা বলেন বা আমরা যে এনক্রিপশন আরো যেগুলো ইউজ করি, ওই এনক্রিপশনের মধ্যে সাইফার টেক্সট আছে অনেক, সেই সবগুলোই কিন্তু আমাদের ডেটা হিসেবে যায়। বাট যখন সে ডিক্রিপ্ট হয়, ডিক্রিপ্ট হয়ে যখন একটা মিনিংফুল আপনাকে কিছু দিচ্ছে, তখন আপনি বলতেছেন ইনফরমেশন। বাট যখন এনক্রিপ্টেড অবস্থায় আসছে তখন কিন্তু আমার কাছেও এটা ডেটা, আমিও কিন্তু এনক্রিপশনটা বুঝতেছি না। ধরেন আপনি আমাকে পাঠালেন একটা মোর্স কোড, আমি যখন ডিরেক্ট র কোড পাবো, এটাও কিন্তু আমার কাছে একটা ডেটার মধ্যেই কাজ করবে, আমি কিন্তু কোনো মিনিং বুঝতেছি না। আর যখন আমি একটা প্রসেস করে এটাকে ডিক্রিপশন করে একটা মিনিং পাবো, তখন আমার কাছে ইনফরমেশন চলে আসছে। বুঝতে পারছেন? তাহলে ইনফরমেশন হলে সবার কাছে মিনিংফুল হবে। হ্যাঁ, ইনফরমেশন হচ্ছে মিনিংফুল কিছু। আপনার মিন করলেও এটা ইনফরমেশন, মিন না করলেও, মানে কোনো যদি মিনিংফুল কোনো রিপ্রেজেন্টেশন হয়, ওয়েদার এটা আপনার কাছে মিনিংফুল হোক বা অন্য কারোর কাছে হোক, বাট সে একটা মিনিং বহন করতেছে, সেটাই হচ্ছে ইনফরমেশন। বাট সে যদি কোনো মিনিং বহন না করে, জাস্ট র্যান্ডম কিছু হয়, তাহলে এটা হচ্ছে ডেটা। সো মোর্স কোড যখন এনক্রিপ্টেড অবস্থায় থাকে, তখন এটা একটা ডেটা। যখন ডিক্রিপ্ট হয়ে একটা ইনফরমেশন, মানে মিনিংফুল কোনো একটা রিপ্রেজেন্টেশন চলে আসে, তখন এটা হচ্ছে ইনফরমেশন। এই কারণেই আমরা হচ্ছে গিয়ে ওই এনক্রিপশনটা করি, এই কারণেই যাতে মাঝখানে কেউ এটাকে মানে যদি পেয়েও যায় এই ভ্যালুটা, যাতে সে কোনো ইনফরমেশন আমার কাছ থেকে না পায়। এই কারণেই ওটা ওইরকম ভাবে ডেটা হিসেবে পাঠানো হয়। কারণ ইনফরমেশন পেয়ে গেলে তো তার কাছে সব চলে আসবে, যেটা আমি হাইড করতে চাই। আমরা হাইড করতে চাই বলেই আমরা হচ্ছে ডেটা আকারে পাঠাই এনক্রিপশন। আচ্ছা, এরপরে যে জিনিসটা আছে যে এইখানে বলতেছে যে এই ইনফরমেশন যেগুলো আছে, যেগুলো আমাদের কোনো একটা মিনিংফুল রিপ্রেজেন্টেশন করে, এই মিনিংফুল রিপ্রেজেন্টেশনটাকে আমরা একটা অর্গানাইজ ওয়েতে রাখি এই ক্লাসের মধ্যে। সো ক্লাস বেসিক্যালি কি করে? একটা অর্গানাইজ করে, এই অর্গানাইজ করে কিছু ইনফরমেশন, যে ইনফরমেশনে কিছু ডেটা থাকে। সো ডেটাগুলো কি হতে পারে? এই টাইপের ডেটা হবে যেটা হচ্ছে প্রোগ্রামার বারবার ইউজ করবে, ইউজ করে সে তার কোডে হচ্ছে বিভিন্ন জায়গায় বা বিভিন্ন ক্ষেত্রে হচ্ছে ইউজ করে সে কাজ করবে। সো এই টোটাল জিনিসটা সে একটা অর্গানাইজ ওয়েতে রাখতে হয় ক্লাসে। Second one is user defined type that describes what a certain type of object will look like. এখানে অবজেক্টের সাথে একটা কানেকশন করা হয়েছে যে ইউজার ডিফাইন্ড একটা টাইপ, অর্থাৎ ইউজার যখন অবজেক্ট নিয়ে কাজ করবে, অবজেক্টটা দেখতে কেমন হবে, এই অবজেক্টের ডেসক্রিপশনটা হচ্ছে ক্লাসে থাকবে। অবজেক্ট কি জিনিস একটু পরে আসতেছে, এই অবজেক্টে কি রকম হবে এটা একটা ডেসক্রিপশন হচ্ছে ক্লাসে আমি ডিফাইন করে দেই বা ডিজাইন করে দেই যে আমার অবজেক্টগুলো দেখতে এইরকম হবে। আচ্ছা, এখন আসছে অবজেক্টে। আচ্ছা, ক্লাসে আইডিয়া কারো এই দুইটা লাইনে প্রবলেম আছে? যদি কি প্রবলেম থাকে আমরা একটু পরে যখন দুইটা কম্বিনেশন দেখব তখন আমরা বুঝে যাব যে অর্গানাইজড কি হবে। ক্লাসটা আচ্ছা, সেই যদি দুটো জিনিস বলতে হয়, একটা হচ্ছে ফার্স্ট ওয়ান যে এটা হচ্ছে একটা ইনফরমেশন সে একটা অর্গানাইজ ওয়েতে রাখে। এখন আমরা প্র্যাকটিক্যালি দেখতেছি না, প্র্যাকটিক্যালি একটু পরে দেখতে আমরা একটু বুঝতে হবে কিভাবে অর্গানাইজ রাখে। অর্গানাইজ করে রাখি কি কারণে? যাতে প্রোগ্রামার বারবার এই ক্লাসের মাধ্যমে তার এই কোডটাকে বারবার ইউজ করতে পারে। অর্থাৎ আমরা একটা ক্লাস ডিজাইন করব, ক্লাস ডিজাইনের মধ্যে দুইটা জিনিস থাকবে, কিছু আমাদের ভ্যালুস থাকবে, ইনফরমেশন থাকবে, আর আরেকটা জিনিস থাকবে এই ভ্যালুস ইনফরমেশন ইউজ করে অবজেক্টটা কি রকম ভাবে দেখবে। এই দুইটা তিনটা জিনিস নিয়ে আমরা ক্লাসে রাখবো, এন্ড এইটা আমরা বারবার ইউজ করব, আমাদের ক্লাস ধরে ধরে বারবার ইউজ করব। কিভাবে ইউজ করব? অবজেক্টের থ্রুতে, যেটা একটু পরে আমরা দেখব। আচ্ছা, এখন একটু মোটামুটি বুঝা গেছে। যারা এখন একটু কম বুঝছেন সমস্যা নাই, আমরা একটা एग्जांपल দেখলে আমাদের টোটালটা ক্লিয়ার হবে। যদি আমরা পুরোটা কমপ্লিট না করে एग्जांपल দেখে আমরা বুঝতে পারবো।
সেকেন্ড ওয়ান হচ্ছে অবজেক্ট। এই দুইটা এক্সপেক্টস হচ্ছে আমাদের একদম মেইন পিলার বলতে পারেন বা ইম্পর্টেন্ট রোল প্লেস করে। সো এটা কি বলতেছে, কালেকশন অফ রিলেটেড ডাটা অর ফাংশনালিটি, দ্য অবজেক্ট ইজ অ্যান ইনস্ট্যান্স অফ আ ক্লাস। আচ্ছা, এই অবজেক্টের মধ্যে কি থাকে অলরেডি আমরা বলে আসছি যে অবজেক্টের মধ্যে আমাদের কিছু ডেটা থাকে আর কিছু মেথডস থাকে। এই দুটো জিনিস বলে আসছি না একদম ফার্স্টের দিকে যে এই দুটো জিনিস থাকে। সো ওইটাই বলতেছে কালেকশন অফ রিলেটেড ডাটা, যে ডাটাটা তার রিলেটেড বা দরকার। আর একটা হচ্ছে ফাংশনালিটি। ফাংশনালিটি বলতে এই মেথডস গুলো আছে, মেথডসের মধ্যে কিছু ফাংশনালিটিস থাকে, কিছু কাজ করার জন্য আমি হয়তো কিছু লাইনস লিখে রাখি, এটাই হচ্ছে বলতেছে ফাংশনালিটি। আর সেকেন্ড ওয়ান হচ্ছে দ্য অবজেক্ট ইজ অ্যান ইনস্ট্যান্স অফ আ ক্লাস। ইনস্ট্যান্স বলতে বোঝাচ্ছে আমি একটা ক্লাস যে ডিজাইন করব, এই ক্লাসের একটা হচ্ছে ধরতে গেলে বোঝা যায়, আপনারা ছাঁচি দেখছেন কখনো বা ডাইস দেখছেন? ডাইসটা কি হয়? ডাইস দেখছেন কখনো? যে পিঠা বানায় না, পিঠা বানানোর আপনারা ওই যে ডাইসটা দেখছেন যে একটা ফুলের মধ্যে স্টিলের জিনিস থাকে, ওইটার মধ্যে কি করে যে ময়দা বা আটার কিছু একটা দেয়, দিয়ে হচ্ছে এখানে প্রেস করে, প্রেস করার পরে তারপরে ডাইসটা উঠায় ফেলে, তাহলে একটা পিঠা চলে আসে। এই যে আপনি ডাইসটা দেখতেছেন স্কেলেটন যেটা বলতেছি, এই স্কেলেটন বা ডাইস যেটা, এইটাকে অ্যাকচুয়ালি বলি ক্লাস। যে ক্লাসের মধ্যে আমি ডিজাইন করি যে আমার পিঠাটা দেখতে কি রকম হবে, পিঠার মধ্যে আমি কি কি জিনিস রাখবো বা কি টাইপের জিনিস আমি রাখবো। যেমন পিঠার মধ্যে আপনি একটা ফুল রাখতেছেন, এরকম। আচ্ছা, আমার আঁকা খুব বাজে, ধরেন এরকম একটা ফুল রাখতেছেন, এটা হচ্ছে আপনার একটা ডাইস। এখন আপনি ডিজাইন করলেন না যে এই ডাইসটা দেখতে এরকম, আপনার হয়তো আরেকটা ডাইস বানাইতে পারেন, এটা এরকম। এরকম দুইটা আপনার কাছে ডাইস আছে। সো এটা কি দুটো ডিফারেন্ট জিনিস না, ডিফারেন্ট ডাইস না। এই ডাইসের মধ্যে যদি আপনি ওই যে ময়দার খামিটা দেন তাহলে আপনার আউটপুট কি আসবে, এরকম একটা ডিজাইনের একটা পিঠা চলে আসবে। আর যদি আপনি এইটার মধ্যে দেন তাহলে এইরকম দেখতে একটা পিঠা চলে আসবে, এটার মধ্যে দুই রকম পিঠা আসবে না। এই যে ডিজাইন আমি করতেছি যে এই ডিজাইনের মধ্যে এই টাইপের পিঠা থাকবে বা এই টাইপের জিনিসগুলো হবে, এইটা হচ্ছে আমরা ক্লাস করব। অর্থাৎ এইখানে যে আমি ডাইসটা ক্রিয়েট করলাম, ডাইসটাকে আমি কম্পেয়ার করতেছি ক্লাসের মধ্যে। সো ক্লাসের মধ্যে আমি ডিজাইন করব যে আমার অবজেক্টটা দেখতে কি রকম হবে। আর এই যে পিঠাটা হচ্ছে আমার অবজেক্ট। সো যে পিঠাটা আমি লাস্টে পাবো এটা হচ্ছে আমার অবজেক্ট। সো আমি ডাইসটা ডিজাইন করলাম যে আমার অবজেক্টটা দেখতে কি রকম হবে। আর অবজেক্টের ডাইসের মধ্যে যখন আমি ভ্যালু দিচ্ছি, ভ্যালু দিয়ে ওটাকে মিনিংফুল ওয়েতে রিপ্রেজেন্ট করতেছি, তখন সেটা হয়ে যাচ্ছে কি অবজেক্ট। অর্থাৎ আমি যখন ওই খামির যে ময়দার আটাটা বা খামিটা দিচ্ছি, দিয়ে যখন এটাকে কোটটাকে হচ্ছে ফিল আপ করতেছি ডাইসটাকে, তখন সে আমাকে একটা মিনিংফুল পিঠা দিচ্ছে। এই ডাইসটাকে আমি খাইতে পারি? খাইতে পারি। আমি ইউজ করি কোনটা? পিঠাটাই খাই বা চেঞ্জ করি বা কিছু করি। সো পিঠাটাই আমার হচ্ছে ফাইনাল আউটপুট। সো ফাইনাল আউটপুট যেটা পাবো সেটা হচ্ছে আমাদের অবজেক্ট। অর্থাৎ এইটাকে নিয়ে আমি কাজ করবো বা ডিজাইনিং যে কাজটা করবো সেটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি কাজ। সো এই দুটো যদি একটু কম্পেয়ার করেন তাহলে একটু ইজিয়ার হয়। জাস্ট আমরা একটা এক্সাম্পল দেখব এরপরে। এই কারণেই বলতেছে যে অবজেক্ট ইজ অ্যান ইনস্ট্যান্স অফ আ ক্লাস। ইনস্ট্যান্স বলতে যে রিপ্রেজেন্টটা হচ্ছে ভিজুয়াল রিপ্রেজেন্টেশন, এটাকে আমরা ইনস্ট্যান্স বলতেছি। যে আমি ক্লাসটাকে ডিজাইন করতেছি আর এটার ভিজুয়াল রিপ্রেজেন্টেশন হচ্ছে অবজেক্ট। আচ্ছা, আগে আমরা হচ্ছে ক্লাস আর অবজেক্টের একটা এক্সাম্পল দেখে আসি, তারপর হচ্ছে ডিফারেন্সটা দেখি। সো এক্সাম্পলটা যদি দেখতে হয়, আমাদের জাভার মধ্যে ক্লাস যে ক্রিয়েট করতে হয়, ক্লাস ক্রিয়েট করার নিয়ম হচ্ছে আমাকে এটা আর একটু আমরা ডিফারেন্স বা আরেকটু ডিটেইলস একটু পরে করব, যখন ক্লাস আর অবজেক্ট আলাদা আলাদা করব। এখন জাস্ট আমরা একটা আমরা জাস্ট হচ্ছে এখন একটা রিপ্রেজেন্টেশন দেখি যে ক্লাস আর অবজেক্ট যদি আমি একসাথে ক্রিয়েট করি তাহলে সেটা কিভাবে রাখতে হয় আর কিভাবে কাজ করতে হয়। সো ফার্স্টে যে কাজটা করতে হবে আমাকে লিখতে হবে, এইটা কেন লিখতে হয় আমি পরে বলবো, সমস্যা নেই। এটাতে আমরা কি চেঞ্জ করতে পারি। সো যখন আমি ক্লাস ক্রিয়েট করব তখন আমাদের এখানে ফার্স্ট ক্লাস লিখতে হবে। এরপর আমি ক্লাসের একটা নেম দিলাম। সাপোজ এইটার অনুযায়ী যদি আমি লিখি মেইন লিখবো, আর ক্লাসের নাম সব সময় ক্যাপিটাল, ফার্স্ট ওয়ার্ডটা ফার্স্ট অ্যালফাবেটটা সব সময় ক্যাপিটালে দিতে হবে। সো এটা দিয়ে আমি কি করলাম, একটা ক্লাস ক্রিয়েট করলাম। অর্থাৎ আমি এখন ডিজাইন করব যে অবজেক্টটা দেখতে কি রকম হবে। আমি যেটা বলতেছিলাম যে একটা ডাইস ক্রিয়েট করব, একটা প্যাটার্ন ক্রিয়েট করব। সো আমি এখানে ক্লাসের নাম দিলাম, আমার ক্লাসের নাম হচ্ছে মেইন। মেইনের মধ্যে আমি কি করব, অবজেক্টটার মধ্যে কি কি থাকবে ওটা ডিজাইন করব। সো আমি কি করলাম,
অবজেক্টের মধ্যে জাস্ট একটা জিনিস দিলাম, সেটা হচ্ছে একটা ভ্যারিয়েবল নিলাম যেটার ভ্যালু হচ্ছে x = 5। সো আমি জাস্ট কি বললাম, ইন্টিজার x = 5, এইটা হচ্ছে একটা ভ্যারিয়েবল দিলাম। অর্থাৎ আমার একটা অবজেক্ট ক্রিয়েট হবে, যে অবজেক্টের মধ্যে শুধুমাত্র একটা x নামে ভ্যারিয়েবল ক্রিয়েট হয়ে যাবে যেটার ভ্যালু থাকবে 5। সো আমি এই ডিজাইনিংটা ক্লাসের মধ্যে করলাম। এখন যে কাজটা করতে হবে, সিতে আমরা মেইন ফাংশন লিখতাম না, এখানে আমাদের একটা মেইন ফাংশন না বলে আমরা এগুলোকে এখন মেথডস বলবো। আমাদের একটা মেইন মেথডস লেখা লাগবে, যেটাতে আমরা প্রেজেন্ট করি হচ্ছে পাবলিক স্ট্যাটিক ভয়েড মেথড। স্ট্যাটিক ভয়েড মেথড এইগুলো কি মিন করতেছে একটু বলি। পাবলিকটা বাদ দাও, পাবলিক প্রাইভেট এগুলো আমাদের আলাদা কনসেপ্ট আছে, এখানে গিয়ে বুঝতে হবে। স্ট্যাটিক বলতে এই যে মেইন মেথড, এই মেইন মেথডের ভিতরে যে জিনিসগুলো এগুলো সবসময় সেম থাকবে, এগুলো চেঞ্জ হবে না, এই ক্লাসের মধ্যে সেম থাকবে। ভয়েড মানে কি, তার যে রিটার্ন টাইপ কিছু আসবে না, কোনো ভ্যালু রিটার্ন করবে। সি এর মতো, সি এর মতো রিটার্ন হয়। মেইন কি, মেইন হচ্ছে এই মেথডের নাম, যেটা আমরা হচ্ছে ফাংশন বলতাম, বাট এটা হচ্ছে এখন মেথড, এখানে মেথড। আর এটা হচ্ছে একটা আর্গুমেন্ট যেটা বাই ডিফল্ট আমাদের লিখতে হবে। এই আর্গুমেন্টের মধ্যে একটা স্ট্রিং দেয়, অর্থাৎ আপনি যে লেখাগুলো লিখবেন, এই লেখাগুলো যেখানে রান হবে ওই আর্গুমেন্টটা হচ্ছে এটা পাস করবে। সো এটা হচ্ছে আপনার কম্পাইলারের মধ্যে হচ্ছে সে চলে যায় মেইন মেথডের মধ্যে। সো ওইখানে একটা আর্গুমেন্ট চলে আসে যে আপনি যে কোডগুলো লিখতেছেন এটা স্ট্রিং ভ্যালু চলে যাবে। সো স্ট্রিং ভ্যালুটা যখন সে আসে, সে মেইন মেথড থেকে পড়াই স্টার্ট করবে। সো এটা হচ্ছে আপনি যেভাবে বাই ডিফল্ট লিখতে হবে, এটা হচ্ছে চেঞ্জ আসবে না। অনেক জায়গায় দেখবেন স্ট্রিং থার্ড ব্র্যাকেটের সামনে দেয়, তারপর আর্গুমেন্ট দেয়। অনেক জায়গায় দেখবেন স্ট্রিং আর্টস লিখে তারপর হচ্ছে থার্ড ব্র্যাকেটটা দেয়। দুইটাই সেম, এইভাবে দেখতে পারেন অথবা এইভাবে দেখতে পারেন, দুইটাই কিন্তু সেম ভাবে কাজ করে। স্যার studio.h টা হচ্ছে একটু লাইব্রেরি মেথডের হেডার ফাইলের মতো, আর এটা হচ্ছে মেইন মেথডস লেখার জন্য একটা আর্গুমেন্ট পাস করে, যেটা হচ্ছে স্ট্রিং। আর্গুমেন্ট বুঝেন, এই যে প্যারামিটার বলতাম না আমরা, প্যারামিটার তো বুঝেন যে কোন একটা মেথডের মধ্যে বা ফাংশন যদি বলি, ফাংশনের মধ্যে একটা প্যারামিটার থাকে। আমরা হয়তো সিতে দেখে আসছি ইন্টিজার টাইপের, ফ্লোট টাইপের, স্ট্রিং টাইপের, আমরা অ্যারো দেখে আসছি, অ্যারো প্যারামিটার আকারে আসে। এইখানে আমাদের স্ট্রিং টাইপের একটা আর্গুমেন্ট বলতেছি, প্যারামিটার আর আর্গুমেন্ট হচ্ছে সেম জিনিস। সো আর্গুমেন্টের নাম হচ্ছে args, আর এখানে টাইপটা হচ্ছে স্ট্রিং এর, আর স্ট্রিং যেহেতু সো এটাতে হচ্ছে কি হবে, একটা থার্ড ব্র্যাকেট হয়ে আমরা ওখানে পাস করতেছি। এটা আমাদের বাই ডিফল্ট পাস করতে হবে, কারণ এই মেইন মেথডটা যেখানে কমান্ডিং হয়ে কাজটা করব, এখানে আমাদের এই আর্গুমেন্টটা পাস করতে হবে। এর মধ্যে হচ্ছে আমার কোডের একটা ফরম্যাট চাই, যেটা আমরা হচ্ছে আস্তে আস্তে যখন কম্পাইলার একটু ভিতরে করব, এই কোর্সে একটু দেখাবো যে কিভাবে বাইট কোডে কনভার্ট হয়, কনভার্ট হয়ে তারপরে আমাদের কোডটা কাজ করে, ওইটা হচ্ছে আমরা দেখব, তখন একটা একটু আমাদের বুঝতে সুবিধা হবে। আচ্ছা, এই ফরম্যাটটা লিখবো। এখন আমরা কি করলাম, এই যে এই পার্টটুকুতে, এই পার্টটুকুতে আমরা যা ডিজাইন করব, এটাই হচ্ছে আমাদের অবজেক্টের ডিজাইন। এর বাইরে আর কোনো অবজেক্টের ডিজাইন নাই। অর্থাৎ এখানে যদি আমরা কোনো মেথড লিখি, তাহলে সেটা হচ্ছে অবজেক্টের ভিতরে থাকবে। যদি আমরা হচ্ছে কোনো ভ্যারিয়েবলস লিখি, তাহলে হচ্ছে ওইটাও অবজেক্টের ভিতরে থাকবে। এখন আমাদের যে কাজটা করতে হবে, এই যে অবজেক্টটা আমরা ডিজাইন করলাম, যে অবজেক্টটা হচ্ছে আমার এই মেইন ক্লাসের মধ্যে আছে, এন্ড যেটাতে শুধুমাত্র একটা ভ্যারিয়েবল আছে x = 5। সেই অবজেক্টটা আমাকে এখন ক্রিয়েট করতে হবে। অর্থাৎ অবজেক্ট যখন আমি ক্রিয়েট করব, তখনই হচ্ছে আমি ওই যে বলেছিলাম না যে পিটা পাবো। সো পিটাটা পাবো কখন, যখন আমি অবজেক্ট ক্রিয়েট করব, আদারওয়াইজ পাবো না। সো অবজেক্ট ক্রিয়েট করার জন্য আমাকে ফার্স্ট লিখতে হবে হচ্ছে ক্লাসের নাম, যে আমি কোন ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করতে চাই, অর্থাৎ ডিজাইনটা কোন ক্লাসের রাখা হবে। এখন আমি কি করছি, এই ক্লাসের অবজেক্টটা ক্রিয়েট করতে চাই না, ডিজাইনটা আমার এই ক্লাসের আমি করে দিছি অবজেক্টে। সো আমি এই ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করে তাকে নিয়ে কাজ করতে চাই। সো আমার ক্লাসের নাম হবে কি, মেইন। সো আমি মেইন লিখব। দেন আমি লিখব অবজেক্টের নাম। অবজেক্টটা আমি কি নামে নিব, আপনি যে কোনো নামে নিতে পারেন। জাস্ট এটার একটা ওই যে ক্যামেরা ক্লাসের একটা ফরম্যাট আছে না, আমরা শিখতে পড়ে আসলাম যে আগে নাম্বার দেওয়া যাবে না, আগে হচ্ছে ক্যারেক্টার দেওয়া যাবে না, ওই ফরম্যাটটা ইউজ করব। এটা আমরা আবার রিপিট করব, সমস্যা নাই, পরের স্লাইডগুলোতে। সো আমি ধরেন এখানে দিলাম মাই ওবিজে, আমি জাস্ট এটার মধ্যে লিখতেছি, ডিফারেন্স কিছু লিখতেছি না, এটাই যে লিখতে হবে এমন কিছু না, আপনি চাইলে আপনার নামও দিতে পারেন, অবজেক্টটা সমস্যা নেই। আর পরবর্তীতে দিতে হবে যে নিউ। নিউ দিয়ে কেন দিতে হবে, কারণ আমি বেসিক্যালি যে কাজটা করব সেটা হচ্ছে একটা এমটি সেল নিব এই অবজেক্টের, এমটি সেলের মধ্যে হচ্ছে মাই ওবিজে আমি একটা অবজেক্ট ক্রিয়েট করব, যেটা হচ্ছে মেইন ক্লাস। সেখানে আমি নিউ মেইন, এইগুলো আপনাদের
করতে করতে আরো আপনারা হচ্ছে বুঝে যাবেন আস্তে আস্তে যখন অবজেক্ট আর একটু আমরা ইন ডিটেইলসে করব। সো কি করতে হয়, ফার্স্ট ক্লাসের নাম লিখতে হয়, তারপর অবজেক্ট যেটা হবে এটা একটা নাম দিব আমরা যে কোনো নিজেদের মতো, তারপর নিউ দিয়ে হচ্ছে ক্লাসের নামটা দিয়ে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিব। এটা হচ্ছে আমাদের অবজেক্ট ক্রিয়েট করার একটা প্রসেস। যে এইখানে আমরা একটা অবজেক্ট ক্রিয়েট করলাম, যে অবজেক্টের নাম হচ্ছে মাই অবজেক্ট। মানে মাই অবজেক্ট যখন ক্রিয়েট করছি তার মানে কি এই ক্লাসের যে ডিজাইনটা সেই ডিজাইনটা মাই অবজেক্টের মধ্যে চলে আসছে। তার মানে মাই অবজেক্টের মধ্যে কি আছে, একটা ইন্টিজার ভ্যারিয়েবল আছে যেটা হচ্ছে x = 5। সো x = 5 হচ্ছে তার মধ্যে চলে আসছে। কিন্তু এই জিনিসটা আমরা কিভাবে এখন দেখতে পারবো? সো দেখার জন্য যে লাইনটা সেটা হচ্ছে c তে যখন আমরা printf লিখতাম না, এখানে আমরা printf লিখি না, এখানে আমরা লিখি হচ্ছে systemout.printf। s টা অলওয়েজ ক্যাপিটাল দিবেন, এটা একটু খেয়াল রাখবেন। সো println এইখানে আমরা দিব কি, এই যে অবজেক্ট আমরা ক্রিয়েট করলাম এই অবজেক্টের মধ্যে x আছে। সো আমাকে ফার্স্টে দিতে হবে অবজেক্টের নেম মাই obj এন্ড ডট দিয়ে দিতে হবে যে আমি কোন ভ্যারিয়েবলটা লিখতে চাই। যদি মেথডস হইতো তাহলে আমরা মেথডসের নামটা লিখতাম, যদি ভ্যারিয়েবল হয় ভ্যারিয়েবলের নাম লিখব। সো আমাদের এখানে কি একটা ভ্যারিয়েবল জাস্ট রাখছি আর কিছু রাখি, তাহলে আমরা ভ্যারিয়েবলের নামটা লিখব, দিয়ে আমরা শেষ করব। সো এখানে যখন আমরা প্রিন্ট করে ফেললাম systemout.println, তাহলে আমাদের কি প্রিন্ট হয়ে যাবে, ওই যে আমরা x = 5 নিয়ে রাখছি 5 ডলারটা হচ্ছে জাস্ট প্রিন্ট হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের অবজেক্ট আর ক্লাসের যে কাজ। একটু কঠিন লাগতেছে, কমপ্লেক্স লাগতেছে না, সমস্যা নেই। ফার্স্টে আমাদের একটু কমপ্লেক্স লাগবে, আমরা যখন আরেকটু ডিটেইলস আস্তে আস্তে গ্র্যাজুয়ালি করব তখন আমরা বুঝতে পারবো। এই সবগুলো আবার আমাদের আলাদা আলাদা স্লাইড আছে, যে ক্লাস কিভাবে ক্রিয়েট করতে হয়, ক্লাস কি, ক্লাসের একটা ডেফিনিশন আছে, এরপরে আমরা দেখব ডেফিনিশন হচ্ছে এখানে দেখব, এখানে আরেকটু ডিটেইলস দেখব, অবজেক্টের একটা ডেফিনিশন আছে এখানে আরেকটু ডিটেইলস দেখব। সো আরেকটু ক্লিয়ার হবে, জাস্ট আমরা একটা ক্লাস দেখলাম, আমরা ক্লাস ক্রিয়েট করলাম, ক্লাসের মধ্যে আমরা ডিজাইন করলাম একটা অবজেক্টের, যে অবজেক্টটার মধ্যে আমরা জাস্ট x = 5 দিলাম, কিন্তু অবজেক্ট জাস্ট একটা স্কেলেটন আমরা ক্রিয়েট করছি না ক্লাসের। অবজেক্ট যখন ক্রিয়েট করব তখন সে কি ফিজিক্যাল একটা বা রিপ্রেজেন্টেশন আমরা পাবো। যখন এখানে আমরা অবজেক্ট ক্রিয়েট করলাম তখন আমাকে বুঝাইতে হলো যে আমি কোন স্কেলেটনের অবজেক্ট ক্রিয়েট করতে যাচ্ছি, অথবা কোন ক্লাসের। সেই ক্লাসটার নাম হচ্ছে মেইনটা বসাই দিলাম, অবজেক্টের নাম দিলাম, এইটা আমি অ্যাকচুয়ালি কি রাখতে চাচ্ছি, এমটি। এজন্য আমি এমটি টাইপের একটা হচ্ছে স্কেলেটন নিয়ে তাকে বসাই দিলাম। যদি আমি কিছু ভ্যালুস রাখতাম তাহলে ভ্যালুসটা বসাই দিলাম অবজেক্টের মধ্যে, বাট যেটা আমি এমটি চাচ্ছি এখন কিছু দিতে যাচ্ছি না, সে এমটি টাইপের আমি নিয়ে নিলাম। বাট এমটি টাইপের অবজেক্টের মধ্যে কি অলরেডি আমি এখানে একটা ডিটেইলস দিয়ে দিয়েছি x = 5। সো x এর ভ্যালু 5, এটা বাই ডিফল্ট মাই অবজেক্টে চলে আসছে। যখন আমরা প্রিন্ট করলাম মাই অবজেক্ট ডট x যখন দিয়ে দিলাম তখন সে কি করলো 5 ভ্যালুটা প্রিন্ট করবে, x এর ভ্যালু। জাস্ট এইটুকু লাইনিং হচ্ছে এখানে করা হয়েছে। সো এখানে স্লাইড একটু দেওয়া আছে, দেখেন একটা ক্লাস ডিক্লেয়ার করলাম আমরা, এখানে ডিজাইন করলাম, আর এখানে অবজেক্টের সাথে ক্রিয়েট করলাম। একটু বুঝতে পারছেন হালকা হালকা? ক্লাস আর অবজেক্টের কাজটা কি? ক্লাসের কাজ ডিজাইন করা, অবজেক্টের কাজ হচ্ছে ওই ডিজাইনটা নিয়ে পরবর্তীতে কাজ করা। পরবর্তীতে কি কাজ করলাম, আমরা জাস্ট ডিজাইনটা নিয়ে ডিজাইনের একটা ভ্যালু প্রিন্ট করলাম। আপাতত আমরা আজকের ক্লাসে এই ডিজাইনের এইটুকু। আচ্ছা, এখন চলে আসি, আচ্ছা